নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলার তথাকথিত সুশীলজীবীরা কোথায় গেলেন, ইন্টেলেকচুয়াল সমাজ কোথায় গেলেন, তাদের আজকে দুপুরবেলা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। কারুর কোনো বাইট পাই কিনা, কারুর কোনো প্রেস নোট পাই কিনা, কিংবা ইনিয়ে বিনিয়ে মিষ্টি করে একটু তৃণমূলের সমালোচনা করে 50-50 খেলে কেউ কেউ সমালোচনা করেন কিনা। শেখ শাহজাহান যা করেছেন, আবার বলছি শেখ শাহজাহান যা করেছেন সন্দেশখালীর সরবেরিয়াতে, তার বিরুদ্ধে কেউ মুখ খোলেন কিনা খোঁজার চেষ্টা করছিলাম, পাইনি। আজকের এই প্রতিবেদন পেশ করছি শেখ শাহজাহান নামের, আমি প্রকাশ্যে বলছি, জানোয়ারটার জন্য। জানোয়ারের মনুষ্যত্ব থাকে, এই জানোয়ারের মনুষ্যত্ব নেই। এই শেখ শাহজাহানের বাহিনীর হাতে আক্রান্ত হলো। ইডির একাধিক অফিসার সিআরপিএফকে তাড়া করলো। জ্যোতিপ্রিয় মল্লিকের দোসর, মানুষের রেশনের চালের টাকা খাওয়া, টাকা তোলাবাজ, সন্দেশখালীর ওই অঞ্চলের পুলিশের সাহায্য নিয়ে মাফিয়া গ্যাং তৈরি হওয়া এবং সেই অঞ্চলটাতে রোহিঙ্গাদের বসবাস তৈরি করে সেই রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার মাস্টার মাইন্ড এই শেখ শাহজাহান, যাকে নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করছি। কিন্তু এই শেখ শাহজাহান ইডিকে মারার পর সারা পশ্চিমবঙ্গ উদ্বেল হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা অনেক কথা বলেছেন। আমি আজকে টুকরো টুকরো করে আপনাদের কাছে কয়েকটা তথ্য বিশ্লেষণ করে জানাবো। কিন্তু তার আগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো কিভাবে শেখ শাহজাহানদের তৈরি করেছেন এই বাংলায়, কিভাবে আশকারা দিয়েছেন, একটা জ্বলন্ত দলিল এবং প্রমাণ আপনাদের সামনে আগে রাখবো। দেখুন, দল বদলের ক্ষেত্রে আমার প্রশ্নটা সার্বজনীন। সেটা হচ্ছে সিপিএম এ থাকলে দস্যুর রত্নাকর, আর দল বদল করলে তৃণমূলে গেলে বাল্মীকি, অথবা উল্টোটা, যে বিজেপিতে যতদিন করলো না তৃণমূল করলো তখন দস্যুর রত্নাকর, আর বিজেপিতে যোগ দিলে এবেলা হচ্ছে। আপনার এই সাজানো কোশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই। তার কারণ হচ্ছে আপনি আমাকে প্রভোগ করছেন যাতে আমার মাথা গরম হয়। আমি মাথা গরম করছি না, বাট আপনাকে একটা কথা বলি, সবাই সিপিএম এর খারাপ ছিল এই কথা আমি বলতে রাজি নই। কাউকে কাউকে ভিক্টিমাইজ করাও হয়েছে। লক্ষণ সেটা শাহজাহান এক নয়। শাহজাহানের সাথে কি এটা মুসলিম নেম আছে বলে আপনি বলছেন? না না, মুসলিম নেম। দাঁড়ান, আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। হি ইজ নট লাইক লক্ষণ শেঠ, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এই শেখ শাহজাহানদের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শেখ শাহজাহানদের তৈরি করেছে ওই কয়লা ভাইপো। দিনের পর দিন এই শেখ শাহজাহান, শেখ আলমগীর থেকে শুরু করে একাধিক সারা বাংলা জুড়ে, কোথাও তাদের নাম জাহাঙ্গীর, কোথাও তাদের নাম কাইজার, কোথাও তাদের নাম মুদাস্সার, কোথাও তাদের নাম শৌকত, এই বাহিনী দিয়ে বাংলাটাকে ঘিরে ফেলেছেন। পশ্চিমবঙ্গের মধ্যে একটা আলাদা পাকিস্তানের ব্যবস্থা করেছেন। আর তার খেসারত দিল ইডির অফিসাররা। রেশনের দুর্নীতির, চালের কত টাকা সরিয়েছে, গমের কত কোটি টাকা সরিয়েছে, সেটা ধরার জন্য তার বাড়িতে যাওয়ার পর তাদের পেছনে লেলিয়ে দেওয়া হলো একটা বাহিনীকে, এবং যার খেসারত দিয়ে শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তারা ফিরলেন। আমি খালি ভাবছিলাম, ইডির যারা অফিসাররা গিয়েছিলেন, এদের কি মনোবল থাকবে বলুন তো? কি মনোবল থাকবেন? কোনো ইডির অফিসার কোনো জায়গায় তল্লাশিতে গেলে তার তো আজকের দিনটার কথা মনে পড়বে, এই ছবিগুলোর কথা মনে পড়বে, যেখানে বিভৎসভাবে তাদের সহকর্মীদের পিটিয়ে, রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছে। এ তো গেল একটা দিক, ইডির অফিসারদের মনোবলের দিকটা আমি খালি ভাবছিলাম। দিল্লি থেকে শুনছি ইডির অফিসাররা আসছেন, সর্বোচ্চ পর্যায়ের অফিসার আসছেন, হয়তো আইনি পরামর্শ নেবেন, সেটা তো গেল একটা দিক। দিল্লির সর্বোচ্চ বিজেপির নেতৃত্ব কি করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইডি ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমে শুনলাম, এবং তারপর স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেটাও হলো, ব্যবস্থাটা কি নেবেন? এলাকা ধরে 355, কিংবা শেখ শাহজাহানকে তুলে নেওয়া? বাংলার মানুষের দাবি তো শেখ শাহজাহান, শেখ আলমগীর জাতীয় সারা পশ্চিমবঙ্গে ভাইপোর এইসব চালাচামুন্ডা দিনের পর দিন যাদের তৈরি করেছেন, তাদের ইমিডিয়েটলি এই নির্বাচনের আগে জেলের মধ্যে ঢোকানো দরকার। শেখ শাহজাহানের এই কীর্তির পর কি তাকে জেলে ঢোকানো হবে? শেখ আলমগীরকে জেলে ঢোকানো হবে? এটা গেল আরেকটা দিক। এবার আসুন আরেকটা দিক, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভূমিকা কি? চুপ করে রয়েছেন, একটা স্টেটমেন্ট নয়। যখন এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চুপ, মজা দেখছেন। আমার বিরুদ্ধে ইডি লালানো, এবার নে বোঝ শেখ শাহজাহান কীরকম দিল, মনে মনে হয়তো ভাবছেন, এবং তার খেসার দিল ইডির অফিসার। এরপরে আসুন রাজ্যপাল কি করছেন, গভর্নর কি বলবেন? ইটস টাইম ফর অ্যাকশন।
পঞ্চায়েত নির্বাচনের পর 59 জনের মানুষের মৃত্যুর পর আমরা বারবার বলেছিলাম এই রাজ্যপালকে এই পশ্চিমবঙ্গ থেকে সরানো দরকার, এই রাজ্যপালকে এই পশ্চিমবঙ্গ থেকে সরানো দরকার, এই রাজ্যপালকে পশ্চিমবঙ্গ থেকে সরানো দরকার। অশেষ ক্ষতি করে দিচ্ছেন এই মানুষটা। কি বলেছিলেন সেই সময় পঞ্চায়েত নির্বাচনের ওই সন্ত্রাসের পর? ওয়ার রুম খুলেছিলেন, সেই ওয়ার রুমে জমা পড়েছিল 8000-এর ওপর কমপ্লেন। কি হয়েছে সে 8000 কমপ্লেনের? কি হয়েছে বলুন তো? রাজ্যপাল বলুন বাংলার মানুষকে। মনে আছে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে তারপর সাংবাদিকরা যখন ধরেছেন বলেছেন ইটস টাইম ফর অ্যাকশন। কি অ্যাকশন হয়েছিল বাংলার মানুষ জানতে চাইছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল শুনলাম এই সন্দেশখালির ঘটনার পর ডিজিকে ডেকে পাঠিয়েছেন, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছেন, হোম মিনিস্টারকে ডেকে পাঠিয়েছেন, তারপর একটা কড়া বিবৃতি হয়তো দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাকশনটা কী হবে? ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে। কোনো কোনো অংশ বিশেষে 355 ধারা জারি করা যায়, 355 ধারা জারি করা যায়। পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব দিল্লিতে যান, শুভেন্দুবাবু টুইট করেছেন, শুভেন্দুবাবু স্টেটমেন্ট দিয়েছেন, শুভেন্দুবাবু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে কথা বলেছেন, তিনি যথাসাধ্য করছেন। বাকি বিজেপি নেতৃত্ব দিল্লিতে যান, গিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কাছে বলুন যে লোকসভা নির্বাচনের আগে অবিলম্বে এলাকা বিশেষ ধরে ধরে 355 ধারা জারি করা দরকার, যার মধ্যে অবশ্যই বসিরহাট দরকার। সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা আলাদা রাষ্ট্র। কি চলছে ভাবতে পারেন? একটা জেলা পরিষদের আসনে জিতছেন 64,000 ভোটে, যেখানে 70,000 ভোটার। বিরোধীরা কোনো ভোট পাচ্ছে না, একতরফা 64,000 ভোট। পঞ্চায়েত নির্বাচনের সময় কি করা হয়েছিল আমরা জানি না, ইতিহাসটা জানি না। এই বসিরহাট মহকুমাকে এই শেখ শাহজাহান মাইনিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো কীভাবে লুট করিয়েছিলেন, সব ইতিহাস ভুলে যাব। ভিডিওগুলো খুঁজছি, পর্বে পর্বে আপনাদের কাছে দেখাবো। আজকের এই প্রতিবেদনে এই পর্বে আপনাদের কাছে আসবো মিডিয়ার কি ভূমিকা। মিডিয়া এক্সপোজার দিচ্ছে, মিডিয়া মার খেয়েছে। ভাইপোর চ্যানেল, ভাইপো না পিসির চ্যানেল নিউজ 18, তার সাংবাদিকরা মার খেয়েছেন। এবিপি আনন্দ মার খেয়েছেন, আরও কয়েকটি চ্যানেলের সাংবাদিকরা মার খেয়েছেন, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ক্যামেরা গুড়িয়ে দেওয়া হয়েছে। মিডিয়ার ভূমিকাটা এইবার দেখার যে তারা কতটা লড়াই করেন এই শেখ শাহজাহানকে নিয়ে। এই শেখ শাহজাহানের দুর্বৃত্তের যে রাজত্ব চালাতেন দিনের পর দিন বসিরহাটে, তখন বহু মিডিয়া ঘুমিয়েছিলেন, দেখেও দেখেননি। যা করছে বেশ হচ্ছে। নিউজ 18, ভাইপোর চ্যানেল, জি 24 ঘন্টা, এদের ভূমিকাটা ছিল সেই সময় পঞ্চায়েত নির্বাচনে, দেখেও না দেখার ভঙ্গি করেছেন। আজকে মার খাচ্ছেন, দেখা যাক এরপর শেষ পর্যন্ত কোথায় যায়। মিডিয়ার মার খাওয়াটাও কিন্তু বোধহয় দরকার ছিল পরিবেশের পরিস্থিতিতে। শুধু একতরফা বিরোধীরা মার খেয়েছেন, সাধারণ মানুষ মার খেয়েছেন। এবার মিডিয়ার গায়ে হাত পড়লো, শেখ শাহজাহান থামতে জানলেন না। আসলে তার ভাইপো, তার পিসি সেটাও তো চাইছেন যে মিডিয়া আমাদের হয়ে কথা বলবে না, তারা মার খাক। তারা মার খেলেন, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর শেষ পর্যন্ত সুশীলজীবীরা কোথায় গেলেন? ইন্টেলেকচুয়ালরা, সুশীলজীবীরা কোথায় গেলেন? একটা ইন্টেলেকচুয়ালের কোনো মন্তব্য কোথাও দেখলেন না। আপনারা দেখেছেন? এই পর্বে এরপর আসুন বামপন্থীরা কি বলছেন। আমি খেয়াল করে দেখছিলাম এত ঘটনার মধ্যে কোনো সংবাদ মাধ্যমে বামপন্থীদের কোনো বাইট নেই। শেখ শাহজাহান ইডির অফিসারদের মারছেন, অধীর চৌধুরী রিয়াক্ট করেছেন, বামপন্থীরা কোনো কথা বলছেন না। কেন বলছেন না? তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছোট্ট করে একটু বলে নিই। মুসলিম, সম্ভবত নামটা শেখ, তার নামটা ছিল, আমি নামটা একটু দেখেই বলছি আপনাদের কাছে, মুসলিম শেখ। 2006, 7, 8 বামপন্থীদের প্রচণ্ড বড় একজন নেতা এই বসিরহাট অঞ্চলে। একচ্ছত্র আধিপত্য, ভোট হতে দিতেন না। তার সহচর ছিলেন এই আলমগীর, তিনিও সিপিএম করতেন। এই মুসলিম শেখ সিপিএমের নেতা ছিলেন, তার সহচর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার কাছেই হাতে করি এই শেখ শাহজাহানের। নিজের নামে মার্কেট কমপ্লেক্স পর্যন্ত তৈরি করেছেন, শেখ শাহজাহান মার্কেট কমপ্লেক্স। দেখছিলাম একটা ছবি। তো সেই মুসলিম শেখের সহচর সেই শেখ শাহজাহান 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টেনে নেন, যে ছেলেটিকে দিয়ে কাজ হবে, এদেরকে দিয়ে ভোট লুট করানো যাবে, এদের দিয়ে রোহিঙ্গাদের বাসস্থান করানো যাবে, এদের দিয়ে রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে বিস্তৃত করা যাবে, এদের দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যেও আরেকটা পাকিস্তান তৈরি করানো যাবে। ফলত 2013 সালে শেখ শাহজাহান দলবল নিয়ে চলে গেলেন তৃণমূল, এবং এখন তিনি জেলা পরিষদের সদস্য, এবং যার হয়ে ওকালতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন সেটা শুনলেন। আমি এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না, সমস্ত ঘটনা আপনারা জানেন। আমি টুকরো টুকরো করে বিশ্লেষণ করে দেখালাম মিডিয়ার কী ভূমিকা, সুশীলজীবীদের ভূমিকা কী,
একই সঙ্গে সিপিএমের ভূমিকাটা কি, তৃণমূল কি বলছেন? তৃণমূল কোনো কথা বলছে না, চুপ, সাইলেন্ট। যা হয়েছে বেশ হয়েছে, মজা দেখছেন। ইডির অফিসাররা মার খেয়েছেন, মজা দেখছেন। ইডির সর্বোচ্চ অফিসার কি করেন সেদিকেও নজর থাকবে। নজর থাকবে অবশ্যই দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে, যে তাঁরা শেষ পর্যন্ত 355 ধারা লাগু করেন কিনা, সেই পরিস্থিতি কিন্তু বাংলায় রয়েছে। আর নজর অবশ্যই থাকবে রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনি সংবিধানের রক্ষাকর্তা এই পশ্চিমবঙ্গের। কিন্তু তিনি টাইম ফর অ্যাকশন বলে আবার পাশ কাটিয়ে যাবেন না তো কদিন বাদে, গরম গরম বিবৃতি দেবেন, তারপরে নিজে হয়তো চলে যাবেন স্পটে, লোক দেখিয়ে যাবেন, ভিজিট করবেন, কিছুক্ষণ এসে আবার কিছু বড় বড় স্টেটমেন্ট দেবেন, আবার শেখ শাহজাহানরা শ্রীবৃদ্ধি করবেন, সম্পদ বৃদ্ধি করবেন, এবং একতরফা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করে রোহিঙ্গাদের বাসস্থান নির্মাণ করবেন বসিরহাটের আনাচে কানাচে। ঠিক এই বাস্তব পরিস্থিতির মধ্যে আমরা সমস্ত ঘটনাটা নিয়ে, সারাদিনের ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে। বাড়ি সুন্দর আমাদের ব্যাখ্যা করেছেন, বলেছেন সমস্ত ঘটনাটা। অরিন্দমবাবু দীর্ঘদিন ধরে এই শেখ শাহজাহানের কীর্তিগুলোকে জানেন, কিন্তু আমার প্রশ্নটা শুধু শেখ শাহজাহানকে নিয়ে নয়, সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করেছে কয়লা ভাইপো এবং তার পিসি, ফলত তার ভোগান্তি শেষ পর্যন্ত আজকে ইডির অফিসারদের মার খেতে হলো। আজকের এই প্রতিবেদন আমরা শেষ করব। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের কি বললেন বাংলার মনকে। বলছি, সন্দেশখালীতে যা ঘটছে, শেখ শাহজাহান ভারতবর্ষের মধ্যে একটা মিনি পাকিস্তান গড়ে তুলেছেন। অনেকদিন ধরে জানতাম পঞ্চায়েত নির্বাচন বলে কিছু হতো না, লোকাল পুলিশ প্র্যাকটিক্যালি তার বাড়িতে চাকর বাকরের মতো থাকতো, বহুদিন ধরে খবর পেতাম। এবং পরিষ্কারভাবে ইঙ্গিত যা বোঝা যাচ্ছে যে একদম নবান্নের সর্বোচ্চ স্তরের আশকারা প্রশ্রয়ে, ভালোবাসায় এবং প্রকারান্তরের নির্দেশে আজকে এই কাণ্ডটা ঘটলো। 3 জন ইডি অফিসিয়াল হসপিটালে ভর্তি হলো। আপনি তো দীর্ঘদিনের একজন পুলিশের আধিকারিক ছিলেন, কিভাবে দেখছেন ব্যাপারটা একটু বলবেন? শর্মাবাবু, আমি না খুব দুঃখ নিয়ে আপনাকে জানাচ্ছি, আপনি যে কথাগুলো বলছেন না কার ইন্ধনে, এটা সাধারণ মানুষ আজকে প্রত্যেক জিনিসটা পুরো উপলব্ধি করতে পারছে। কেন আপনাকে বলছি যে সিআরপিএফ জওয়ানদের আজকে কিন্তু আর্মস অ্যামুনেশন ছিল, তাদেরই নিরাপত্তা যদি আজকে এই পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোন জায়গাতে পৌঁছেছে আপনি ভাবুন। আমার মনে হয় যে গহন বনে একটা হরিণকে রেখে দিলে সে যেমন নাকি মৃত্যুর আশঙ্কায় যেমন আজকে উদাসপনে চেয়ে থাকে, এই আমাকে বাঘ সিংহ খেয়ে ফেলবে, ঠিক সেই রকম আজকে সন্দেশখালী বিস্তীর্ণ এলাকায় কিন্তু সাধারণ মানুষরা যে আতঙ্কের মধ্যে দিনগুলো অতিবাহিত করছে দীর্ঘদিন ধরে, আমি বিস্মিত হচ্ছি। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে কি করে সম্ভব? আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি মিলিয়ে দেখুন। 2018 সালে 17-18 সাল থেকে এই শাহজাহান শেখ ছিল হচ্ছে গিয়ে ট্রেকারের হচ্ছে কি হিসাব রক্ষক, আমার যা এখন স্পষ্ট মনে আছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে লোকসভা ইলেকশন এপ্রিল থেকে মে পর্যন্ত 2019-এ যখন হয়, তাহলে আপনি দেখুন যে 6 জুন 2019-এ বিডিও সাহেবকে পর্যন্ত অ্যাসল্ট করে দিল, যে সেই অ্যাসল্টের নায়ক হচ্ছে কি এই শাহজাহান শেখ, যেটা আমরা শুনতে পেয়েছিলাম। এবার 8/6/2019-এ দেখুন ভাঙিপাড়া। আমি আপনাকে বলছি কারণ এই ব্যাপারটায় আমিও নিজে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম থেকে গিয়েছিলাম। এই 8 জুন 2019-এ ভাঙিপাড়ায় এই যে মৃত হয়েছিল 3 জন মারা গেছিল, এবং তাদের মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে গ্রামটা সেটা হচ্ছে গিয়ে আপনি ভাঙিপাড়া। দেখুন আজকে মাত্র 144টা ভোট বেশি পেয়েছিল বলে বিজেপি সেখানে গ্রামটা পুরো শ্মশান করে দিয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ এই শাহজাহান শেখ। কেন বলছি? একটা এফআইআর হয়েছিল, তাতে 25 জন আসামি, সেই আসামি এফআইআরটা আমি তুলেছিলাম। সেখানে শাহজাহান শেখ, জিয়াসুদ্দিন মোল্লা, কাফের মোল্লা, কাদের মোল্লা, কতুবুদ্দিন শেখ, আখের গায়েন, এরা সমস্ত ছিল। আপনি বলতে পারেন যে এই কেসটাতে কি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্টটা দেওয়া হয়েছিল? এই কেসটাতে আজকে শাহজাহান শেখের কতদিন অ্যারেস্ট হয়েছিল? তাকে কি অ্যাবসকন্ডার দেখানো হয়েছে? এবার দেখুন, ইট ইজ অ্যান আইরনি অফ ফেট, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে ন্যাশনাল কমিশনের যে আজকে একটা গ্রুপ গিয়েছিল 14/6-এ, তারা ভিজিট করেছিল। ইনস্পাইট অফ দিস আমি আপনাকে আরো একটা কথা বলছি যে উত্থানটা কিভাবে দেখুন আজকে হয়েছে। 2020, 2021-এ আমার যতটা মনে আছে বুলবুল বা আমফানে
সরবেরিয়া গ্রামে মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মিনিস্টার ইনচার্জ, উনি গিয়েছিলেন হচ্ছে গিয়ে আমফানের দুর্গত মানুষদের ত্রাণ বিলি করতে। সেইখানে হচ্ছে গিয়ে যেটা আমরা জানতে পেরেছিলাম পেপারে, এই শাহজাহান শেখ তার দলবল নিয়ে এই মন্ত্রীকে ওখান থেকে টেনে ম্যানহ্যান্ডেল করেছিল এবং এই পরবর্তীকালে হি ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ এবং উনি আজকে শ্মশান ধর্ম, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে উনি আজকে ম্রিয়মান ব্রত অবলম্বন করেছিল, কোনো বক্তব্য ছিল না ওনার। আজকে আপনারা যেটা বলছেন, আপনি আমাকে বলুন তো, পার্থবাবু, পার্থ চ্যাটার্জি, জ্যোতির্প্রিয় মল্লিক এবং দুর্দান্ত প্রতাপ অনুব্রত মণ্ডল, তার বাড়িতে তো ইডি গেছে, অ্যারেস্ট করেছে, ওইখানে কি এই জিনিস হয়েছে? আজকে হচ্ছে কেন? তাকে আজকে যেভাবে নাকি এই সুযোগটা করে দিচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলবো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন উচিত ছিল খুব টু এক্সটেন্ড ফুল কোঅপারেশন। এবং কিছু আমি টিভিতে আজকে চ্যানেলে দেখছি, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা ভুল মানুষকে জানাচ্ছেন। কেন ভুল মানুষকে জানাচ্ছেন? আপনারা একজন বলছেন যে লোকাল পুলিশকে কেন না জানিয়ে যে ইডি গেল। আপনি জানেন যে PMLA অ্যাক্টে আন্ডার সেকশন 16 স্পষ্ট বলা আছে ক্যান সার্চ অ্যান্ড অ্যারেস্ট, পাওয়ার অফ অ্যারেস্ট হচ্ছে 19 এবং সবচেয়ে মারাত্মক যেটা আজকে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে লোকাল পুলিশ স্টেশনকে অ্যাডমিনিস্ট্রেশনকে না জানিয়ে কেন গেল, এটা জানাবার কোনো কারণ থাকতে পারে না। কারণ আন্ডার সেকশন 50 অফ PMLA প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে স্পষ্ট বলা আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, ক্যান ডাইরেক্টলি সার্চ অ্যান্ড সিজার উইদাউট কলিং এনি পারসন অ্যান্ড দিস সিজার অ্যান্ড সিজার লিস্ট অ্যান্ড সার্চ লিস্ট শুড বি অ্যাকসেপ্টেবল ইন কোর্ট। এখন এত বড় সাহস কি করে পাচ্ছে, কি করে এত বড় অধিকার তারা পাচ্ছে? দিনের পর দিন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রচেষ্টা করছে। আমার মনে আছে যে মাননীয় রাষ্ট্রপতি যখন জুনে যখন এসেছিলেন, এপ্রিল মেতে এখানে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে হাত জোর করে বলেছিলেন ভারতের মৌলিক অধিকার আপনি দয়া করে দেখুন। সেদিনও মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। আজকে দিল্লিতে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে নিরপেক্ষ তদন্ত যেন হয়। আজকে আপনি মনে আছে যে দেখুন আজকে উত্তর দিনাজপুরে ইসলামপুরে আজকে মামলাটা কি সর্বনাশ করে দিয়েছে। আজকে লোকাল পুলিশ স্টেশন, হাইকোর্ট আজকে এসপি কে বলেছে তদন্ত করে জানাতে। এইগুলো কি আমরা দেখতে পাচ্ছি বলুন তো? আমি মাননীয় আপনার তরফ থেকে আমি মাননীয় গৃহমন্ত্রীকে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি যে আপনি তো গৃহমন্ত্রী, আপনি তো হোম মিনিস্টার, আজকে আপনার রাজ্যে দিনের পর দিন যে এরকম অপমান হচ্ছে, মানুষ আজকে নিরাপত্তায় ভুগছে, আপনি এখানে এই নিয়ে 3 বার এলেন, কিন্তু আপনি কেন আজকে ইন কনসালটেশন হচ্ছে স্টেট গভর্নমেন্টের সাথে এই নিরাপত্তাটা দিতে পারছেন না? আজকে যে ঘটনাটা হয়েছে এটা তো কাশ্মীরের সাথে তুলনা আমি করতে পারি, কারণ কাশ্মীরে আপনি দেখবেন তদন্ত করতে গিয়ে এগুলো হয়নি, ওখানে সন্ত্রাসবাদী দল আজকে পুলিশকে আক্রমণ করত, কিন্তু আজকে তদন্ত করতে গিয়ে সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য যে আজকে হাইকোর্টের অর্ডারে যারা যাচ্ছে তাদেরকে আজকে কিভাবে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে আজকে দে সাস্টেন সিভিয়ার ইনজুরি, আজকে উইথ এ ভেরি প্রিকরিয়াস কন্ডিশন আজকে সিআরপিএফ এর জওয়ানরা ইডির আজকে হাই অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার পর্যন্ত আজকে অ্যাসল্টেড হচ্ছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? আমি তীব্র প্রতিবাদ করি। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটা দেখবেন, কিন্তু এই যদি আজকে ঘটনা ঘটে থাকে তাহলে আমি বলে থাকবো যে এই দায়িত্ব আজকে কাকে নিতে হবে? আপনি জানেন সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু স্টেট কনস্টিটিউশন হচ্ছে কাস্টোডিয়ান হচ্ছে মাননীয় গভর্নর অনেক কথা বলেছেন, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি ইউ আর দ্য কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনার একটা দায়িত্ব আছে। আপনি আজকে দিনের পর দিন এভাবে বলছেন, নিশ্চয়ই সাধারণ মানুষ আপনাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেছে, কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। এভাবে দিনের পর দিন আজকে 2019 বলুন, 2021 বলুন, 2023 বলুন, যেভাবে মানুষের মৌলিক অধিকার আজকে খণ্ডন করা হচ্ছে, একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, এই মৃত্যু অসহনীয় হয়ে উঠেছে আমাদের সাধারণ মানুষের। আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে নির্দ্বন্দ্বে আমি বলতে পারি যে আমার এই অধিকার আছে যে মানুষের মৃত্যু
মৃত্যু মানুষের চোখের জলে কথা আমাকে বলতে হয়, এবং সেই নিরপেক্ষ চিন্তা ভাবনা নিয়ে আমি বলছি। আমি কোনো পার্টি আমি মানি না, আমি সাধারণ মানুষের, আমি এই হাহাকার, এই কান্না আমি সহ্য করতে পারছি না। হাজার হাজার মানুষ আজকে যেভাবে নাকি চোখের জল ফেলছে, যেভাবে বিস্মিত হয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্য ইলেকশন হয়, অন্যান্য রাজ্য কিন্তু অনেক কিছু হয়, আমরা প্রতিবাদ করি, কিন্তু কোথায় আজকে বুদ্ধিজীবী, কোথায় আজকে আমার স্থানীয় প্রশাসন? আমাদের মাননীয় ডিজি সাহেব যিনি এসছেন উনি অত্যন্ত সুদক্ষ আমি জানি, কিন্তু আমরা আশা করব যে এটার জন্য আজকে মানে নিরপেক্ষ তদন্ত হয়ে এই যারা নাকি ক্রিমিনাল, those who are the ulcer of all evils, তাদের এগেনস্টে কনস্ট্রাকটিভ অ্যাকশন নিয়ে অন্তপক্ষে মানুষের নিরাপত্তাটা আপনি দেওয়ার ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।